এবার যাব হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এবার যাব হচ্ছে কোথায়? পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমাদেরকে যাইতে হবে আর কি, ঠান্ডা মাথায় বুঝতে হবে, সামনে আগাতে হবে। আসো, পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে তুমি কি কি পড়বা? তুমি পড়বা হচ্ছে আয়নীকরণ শক্তি, তুমি পড়বা হচ্ছে আয়নীকরণ শক্তি, তাই না? আয়নীকরণ শক্তির ব্যাপারটা পড়বা। তারপর তুমি কি পড়বা? তুমি পড়বা হচ্ছে ইলেকট্রন আসক্তি পড়বা, ইলেকট্রন আসক্তি পড়বা, ইলেকট্রন আসক্তি পড়বা। তুমি কি পড়বা? তুমি পড়বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা পড়বা, তড়িৎ তড়িৎ ঋণাত্মকতা পড়বা, ঋণাত্মকতা পড়লা। আর হচ্ছে যে আকারের যে ব্যাপারটা আছে, তোমরা এটা আগের থেকে যদিও জানো, তবু একটু হালকা পাতলা বলে রাখতে পারলে ভালো আর কি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, সবকিছুই এখানে একটু একটু এক্সাম্পল দিয়ে লিখবো, আবার ডিটেলসে একটুও বলবো, ডিটেলসেও একটু বলতে হবে, তাই না? ডিটেলসেও একটু বলতে হবে, বাট আমরা হচ্ছে এইটাকে খুব ডিটেলসে যাওয়ার ইচ্ছা নাই, বুঝছো? কারণ কি, এই জিনিসটা সম্পর্কে আমরা 9-10 থেকে পড়ে আসি, তো তো আমাদের মোটামুটি এটা একটা জানাশোনা একটা আছে, তো হালকা পাতলা কিছু জিনিস জানলে হবে আর কি। আগে আমরা আকারের ব্যাপারটা বলি। আকারের ক্ষেত্রে কি হয় জানো? আমরা জানি ধরো আমরা যখন আকারের ব্যাপারটা পড়তে যাব, তখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই উপর নিচের ব্যাপারগুলোতেই মনে রাখি আর কি। ছোটবেলায় তো আমরা এইভাবেই মনে রাখতাম, মনে, তাই না? এটা কোথায় বলো তো? এই দিক থেকে বাম থেকে ডানে যত যাও, তাহলে পর্যায় না, এটা গ্রুপ, এটা হচ্ছে পর্যায়, তাই না? এটা হচ্ছে পর্যায়, এটা হচ্ছে আমাদের কাছে পর্যায়ের ব্যাপারটা হচ্ছে এটা। আর নিচে যেটা আছে এটা কি বলে, কি এটাকে গ্রুপ বলে আর কি, তাই না? এইটা এদিকে গেলে এটাকে বলে হচ্ছে পর্যায়ে বলতেছে, হ্যাঁ, একই পর্যায়ে বললাম। আর এটাতে গেলে কি হয়, একই গ্রুপে বলে। তাহলে উপর থেকে নিচের দিকে আসলে একই গ্রুপে হয়। তো এবার আমাকে তুমি বলো, একই গ্রুপে একটা পরমাণুর ক্ষেত্রে কি হয়? আকার, একই গ্রুপে একটা পরমাণুর ক্ষেত্রে আকার বাড়ে, তাই না? যদি তুমি দুইটা পরমাণু বলো, যেমন ধরো লিথিয়াম আছে, যেমন ধরো সোডিয়াম আছে, যেমন ধরো পটাশিয়াম আছে, যত উপর থেকে নিচের দিকে তুমি যাবা, যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা, তত এদের কি হবে, তত এদের আকার বাড়তে থাকবে আর কি, তাই না? কারণ এর বাইরে শেলে তো বাইরে শেল বাড়ে, তো শেল বাড়া মানে তো আকারে বাড়া, শেল বাড়া মানে তাহলে কি হবে, শেল বাড়া মানে তো আসলে আকারই বাড়বে। আকার তাহলে কোনটার বড় হবে? পটাশিয়ামের বড় হবে আর কি, ঠিক আছে। আবার আবার তোমার যদি উল্টাটা বলে, যদি তুমি একই পর্যায়ে যাও, তখন তো আসলে শেল বাড়ে না, মানে শক্তি স্তর বাড়ে না, শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন বাড়ে। তাহলে কেন্দ্রের মধ্যে প্রোটন বাড়ে, বাইরে গিয়ে ইলেকট্রন বাড়ে, তাহলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণও বাড়ে। আকর্ষণ যদি বাড়ে, তাহলে কি হবে, আকার তাহলে কমে যাবে, আকার তাহলে কমে যাবে। তাহলে যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে বলি, ধরো আমরা তোমার বললাম বোরন, কার্বন, তারপর বললাম নাইট্রোজেন আর কি, তাই না? তাহলে নাইট্রোজেনের আকারটা ছোট, বোরনের আকারটা বড়, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন, এরকম অবস্থাটা আর কি হবে। কারণ একই পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা বলি, বাম থেকে ডানে গেলে আকারটা আসলে কমে, তাই না? ব্যাপারটা বুঝছো তো? ওকে ওকে। আরেকটা এক্সাম্পল তোমার একটু বলে রাখি, আসো, এক্সাম্পল তোমার একটু বলে রাখি। যেমন ধরো তোমার যদি বলা হয় সোডিয়াম প্লাস, তোমার যদি বলা হয় ম্যাগনেসিয়াম 2+, তোমার যদি বলা হয় অ্যালুমিনিয়াম 3+, এই তিনটার ক্ষেত্রে আকারের ক্রম তাহলে কেমন হবে? এটা কিন্তু আয়ন দিয়ে বলতেছে, তখন তুমি কেমনে বলবা যে ভাইয়া ইলেকট্রন হিসাব করেন, প্রোটন হিসাব করেন। এখানে ইলেকট্রন কয়টা আছে? 10টা। এখানেও কয়টা? 10টা। এখানেও হলো 10টা। এখানে প্রোটন আছে 11টা, এখানে আছে 12টা, এখানে আছে কয়টা? 13টা। তাহলে এই জায়গায় আকর্ষণ বেশি, এই জায়গায় তাহলে হচ্ছে আকর্ষণ বেশি। যেখানে আকর্ষণ বেশি তার আকার কম হবে, যেখানে আকর্ষণ কম সেখানে আকার বড় হবে। তাহলে আকারের ক্রম হবে হচ্ছে এটা। এটা কিসের বলছি? এই যে আয়ন হইলে তার আকারের ক্রমটা কেমন হয় এটা বলছি আর কি। আয়ন হইলে ইলেকট্রন প্রোটনটা হিসাব নিকাশ করবা, তাহলেই সবকিছু ক্লিয়ার, বুঝছো? ওকে, তাহলে আকারটা বুঝছি আমরা। এবার আমরা একটু যাব কোথায়? আমরা যাব হচ্ছে আয়নীকরণ শক্তির মধ্যে। আয়নীকরণ শক্তি কাকে বলে? আমরা বলি কোনো একটা মেটালকে আমরা এম দিয়ে বলছি, এটাকে অবশ্যই গ্যাসীয় অবস্থায় হইতে হবে। কি বলে? গ্যাসীয় অবস্থায় হইতে হবে আর কি। গ্যাসীয় অবস্থায় ওই মেটাল থেকে 1 মোল ইলেকট্রন বের করতে গেলে তারপরে কি হয়, ওই মেটালটা গ্যাসীয় অবস্থাতেই পরিণত হয়, গ্যাসীয় অবস্থাতেই 1 মোল আয়নে পরিণত হয়েছে আর কি। বুঝছি তো কি বললাম ঘটনাটা? আমরা কি বললাম ঘটনাটা? একটা মেটাল নিলাম, গ্যাসীয় অবস্থাতে নিলাম, ওখান থেকে 1 মোল ইলেকট্রন বের করলাম, করার পরে ওই মেটালটা একটা ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, গ্যাসীয় অবস্থাতেই হয়েছে। এই সময় তার যতটুকু পরিমাণ শক্তি কি সে কি করছে? শোষণ করছে আর কি। যতটুকু শক্তি সে শোষণ করছে বা প্রয়োজন পড়ছে, ওই প্রয়োজনীয় শক্তিটাকে আমরা বলতেছি ডেল এইচ অফ আই ই। এটা ইংরেজি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এটা ইংরেজিতে হচ্ছে
আয়োনাইজেশন এনার্জি, বুঝছো, আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি এখান থেকে আই আর ই নিছি, এই মানটা তাহলে কি হবে, প্রয়োজন পড়বে শক্তি, তাহলে হচ্ছে শক্তি হবে পজিটিভ হবে আর কি এখানে। তাহলে কি হবে, পজিটিভ একটা এনার্জি পাওয়া যাবে, বুঝছো। তাহলে একটা ইলেকট্রন বের করতে গ্যাসীয় অবস্থায় কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে 1 মোল ইলেকট্রন বের করতে যে পরিমাণে শক্তির দরকার পড়ে সেই শক্তিটার নাম বলে কি বলতো, আয়নীকরণ শক্তি বলে আর কি। তো নর্মালি আমরা এম দিছি কেন, মেটাল বুঝাইছি আর কি, কারণ সাধারণত মেটালগুলোর বাইরের শেল থেকে ইলেকট্রন আসলে বের হয় আর কি, সাধারণত এইটা হয়, বাট সবার মধ্যে থেকেই ঘটনা ঘটতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, ঘটনা বুঝছি। তাহলে এবার আপনি আমরা এইটা বলেন যে একই গ্রুপ তাহলে একই পর্যায়ের ঘটনা কি এখানেও থাকবে কিনা, কারণ আপনি তো বলছেন সবার জন্যই ঘটনা ঘটে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য ঘটনা ঘটলে এই জিনিসটা আসলেই হবে, এই জিনিসটা আসলেই হবে। তাহলে সেটা কেমন হবে চলেন তো একটু দেখে নিয়ে আসি আমরা। এখানকার মধ্যেও তাহলে এরকম ঘটনা একটা থাকবে, দেখি একটু। তাহলে একটু দেখেন, আমরা যখন একই পর্যায়ে বলবো, একই গ্রুপ বলবো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, তখন কি হয়, একটা পর্যায়ে বাম থেকে ডানে যত যাবে আকার তত কি হয়, আকার তত আসলে কমে, মানে আকর্ষণটা আবার বাড়ে। তা আকর্ষণ বাড়তে গেলে তো ওখানে ভাইয়া ওইখান থেকে একটা ইলেকট্রন বের করা কি সহজ না কঠিন, অনেক কঠিন। তাহলে বাম থেকে ডানে যদি যাও তখন কি হয়, তখন হচ্ছে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে, আয়নীকরণ শক্তির মানটা বাড়ে। আবার তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও তাহলে হচ্ছে আকারটা যেহেতু বাড়তেছে, আকর্ষণটা যেহেতু কমতেছে, তাহলে সহজে এখান থেকে বের করে দেওয়া যাবে। তাহলে হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে কমে, বুঝছো। তাহলে এইগুলো আমরা এক্সাম্পল পড়বো, আগে লিখে নিতেছি জিনিসগুলোরে। আচ্ছা তাহলে এবার আমরা যাব হচ্ছে কোথায়, এবার আমরা যাব হচ্ছে ইলেকট্রন আসক্তির মধ্যে। এটা একটা আপাতত লিখে রাখলাম এখানে। তাহলে ইলেকট্রন আসক্তি ভাই কাকে বলে, এখন ইলেকট্রন আসক্তি বলে কোনো একটা পরমাণু তুমি নেওয়ার পরে ওটা কি গ্যাসীয় অবস্থাতেই হইতে হবে, তার সর্ববহিস্থ স্তরে এইটার উল্টাটা, এখানে ইলেকট্রন ছেড়ে দিলাম, তাহলে এখানে সে কি হবে, ইলেকট্রনটা গ্রহণ করলে তাহলে কিসে পরিণত হবে, এক্স মাইনাসে পরিণত হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় গ্রহণ করতে গেলে এখানে যে শক্তি ট্রান্সফারটা হয় ডেল এইচ অফ ই এ বলতেছে, এটার মানটা হবে হচ্ছে একটা নেগেটিভ মান হবে, এটার মানটা একটা নেগেটিভ মান হবে। এটা কেন বলতেছে, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বলে আর কি, ইলেকট্রন অ্যাফিনিটি বলে, মানে ইলেকট্রন আসক্তি বলতেছে। তাহলে ইলেকট্রন আসক্তি যেটা হয়, তো ওই ইলেকট্রন আসক্তিটা তাহলে ইলেকট্রন গ্রহণ করার সময় যে কোনো শক্তি নির্গত করে, এইটা কিন্তু প্রয়োজনীয় শক্তি, এটা কি নির্গত শক্তি আর কি। তাহলে এবার আসো, উপর থেকে নিচের দিকে যত তুমি যাবা তত কি হবে, আকারটা বাড়বে, আকার বাড়লে তাহলে কি আকর্ষণটা কমবে। তা আকর্ষণ কমা মানে ইলেকট্রন আসক্তি তাহলে কি হবে, কমে যাবে না, ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা তাহলে কি কমে যাবে, এই যে কমছে। তাহলে বাম থেকে ডানের দিকে যত যাবা তত কি হবে, আকারটা ছোট হচ্ছে, আকর্ষণটা বাড়তেছে, বাড়লে তাহলে ইলেকট্রন আসক্তি মান তাহলে কি হয়, বাড়ে। বুঝছি ঘটনাটা, ওকে ওকে। এবার আসো, এবার যদি আমরা যাই এদিকে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা বলে হচ্ছে একটা সমযোজী একটা যৌগ নিবা, ধরো এ আর বি নামে একটা সমযোজী যৌগ নিছি, এর একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন পরস্পর শেয়ার করে একটা যৌগ তৈরি করছে। তখন তাহলে কি হইলো, কোনো একটা পরমাণু কর্তৃক ওই পুরা ইলেকট্রন জোড়াকে নিজের দিকে টেনে নেওয়ার যে একটা প্রবণতা, সমযোজী বন্ধনে আবদ্ধ একক বন্ধন বা সিগমা বন্ধন, ওইটাকে কোনো একটা মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে একটা প্রবণতা, ওই প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বলা হয় আর কি, বুঝছো। তাহলে কি বললাম, ধরো কোনো একটা মৌল সমযোজী বন্ধনে, তাই না, এটা সমযোজী বন্ধন কিন্তু হইতে হবে, কি বললো, সমযোজী বন্ধনে একক বন্ধনের ইলেকট্রনকে কোনো মৌল কর্তৃক নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতাকে, নিজের দিকে ইলেকট্রন টেনে নেবার প্রবণতাকে কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা বলা হয় আর কি। তাহলে আমরা জানি এটা ক্ষেত্রে তাহলে কি হবে জানো, তাহলে একটা পরমাণুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রবণতা বাড়তেছে মানে কোথায়, যার ইলেকট্রন আসক্তি যত বাড়বে, ঘটনা তো এরকম টাইপেরই হওয়া উচিত, তাই না। তাহলে একটা পর্যায়ের বাম থেকে ডানের দিকে যত যাও তত আরো কি হয়, ওর বাইরের শেলে 8টা ইলেকট্রন হওয়ার প্রবণতা বাড়ে। তাহলে 8টা ইলেকট্রনে যত কাছাকাছি যাবে,
ধরলাম যে গ্রুপ 16 গ্রুপ 17, ওদের তাহলে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা তাহলে কেমন হবে? বাড়বে। তাহলে যত আকার ছোট হবে তত ওর তড়িৎচুম্বকতার মানটা বেশি হবে, যত আকার বড় হবে তড়িৎচুম্বকতার মানটা তত কি হবে? তত কমবে। তাহলে এক্সাম্পল আকারে যদি কিছু মান লিখে রাখি আমি এখানে, যেমন ধরো হাইড্রোজেন, তারপরে ধরলাম এদিকে ধরলাম কার্বন, তারপর দিলাম হচ্ছে নাইট্রোজেন, তারপরে দিলাম হচ্ছে অক্সিজেন, তারপরে দিলাম ফ্লোরিন, তারপরে দিলাম ক্লোরিন। তুমি একটা জিনিস এবার দেখো, এই যে হাইড্রোজেনের জন্য মানটা হচ্ছে 2.1, এটার জন্য হচ্ছে 2.5, এর জন্য হচ্ছে 3.0, এর জন্য হচ্ছে 3.5, ফ্লোরিনের জন্য হচ্ছে 4.0, এর জন্য মানটা হচ্ছে 3.0। তাহলে দেখলে কি একই পর্যায়ে গেলে তড়িৎচুম্বকতার মান তাহলে কি হয়? বাড়ছে। একই গ্রুপের ক্ষেত্রে মানটা তাহলে কমছে। আমি ওটা বুঝতে পারতেছি কিনা? ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ওকে। আর এই মানগুলো বের করা হয়েছে পাউলিং স্কেলে, লিখে রাখতে পারো এখানে, এই মানগুলো নির্ণয় করা হয়েছে পাউলিং স্কেলে বের করা হয়। তড়িৎচুম্বকতার মান বের করা হয়েছে কেমনে বলো তো? পাউলিং স্কেলে বের করা হয়েছে আর কি, বুঝছো? ওকে, এবার তুমি আসো আমরা কিছু প্রশ্ন সলভ করতে যাব। এটা যেমন একটা লিখলাম একটু আগে, তাহলে আবার কিছু বলি। ধরো তোমার এরকম বলছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ঠিক আছে? আমার এদেরকে বলছে যে এদের 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 আয়নীকরণ শক্তির ক্রম লিখো। এদের আয়নীকরণ শক্তির ক্রম লিখতে বলছে আর কি, ক্রম। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এরা তাহলে কেমন আছে। এই যে নাইট্রোজেন হচ্ছে কত? নাইট্রোজেন হচ্ছে 7, তাই না? অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 9। তো এরা সবাই কেমন? এরা কিন্তু একই পর্যায়ের জিনিসপত্র, একই পর্যায়ের। এটা কিন্তু একই কোথায় আছে বলো তো? একই পর্যায়ে আছে। তো একই যদি পর্যায়ে থাকে তখন তাহলে কি হবে বলো? একই পর্যায়ে থাকলে এইরকম হওয়ার কথা। এটা হচ্ছে কি এদিক থেকে গেলে আকারটা বলো কি হয়? আকার কমে। এদিক থেকে গেলে তাহলে কি হয়? আকার কমে। আকার যদি কমে তাহলে এই দিক থেকে আয়নীকরণ শক্তি কি হবে? এদিক থেকে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে। আয়নীকরণ শক্তি তাহলে বাড়বে, তাই না? তাহলে কেমন হবে বলো? তাহলে এটা হবে হচ্ছে ফ্লোরিন ইজ গ্রেটার দেন অক্সিজেন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন। এটা তাহলে এইটা আসলে কেমন জানো? এটা আসলে হওয়া উচিত। তাহলে হবে না কেন? কারণ না হওয়ার পিছনে লজিক কি? না হওয়ার পিছনে লজিক আছে। লজিকটা হচ্ছে দেখো ভালো করে, এই যে নাইট্রোজেন যেটা লিখছো না, এই নাইট্রোজেন এটা হচ্ছে 2p3, বাইরের শেলে 3টা ইলেকট্রন আছে, অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা। অক্সিজেনের ক্ষেত্রে কেমন? এটা হচ্ছে 2p4, হ্যাঁ, এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা আবার অর্ধপূর্ণ না, এটা সুস্থিত, এটা সুস্থিত না, তাই না? তাহলে এইটা যে অর্ধপূর্ণ সুস্থিত, তাহলে এইটার থেকে ভেঙে ইলেকট্রন বের করতে গেলে বেশি এনার্জি লাগবে কম্পারেটিভলি। তাহলে কি হবে? এইটার কারণে ঘটনা ঘটছে কোথায়? এইটা যাবে হচ্ছে এইখানে, এইটা যাবে হচ্ছে এইখানে। তাহলে হবে ফ্লোরিন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। এইটা আসলে হবে। বুঝছো ঘটনাটা? তাহলে কি বললাম? বললাম নর্মাল ট্রেন্ড অনুযায়ী কি হবে? আকার কমে তারপর শক্তি বাড়ে। এই হচ্ছে এই জিনিসটা, ঝামেলা একটা আছে। তাহলে ভাই এরকম ঝামেলা কোথায় কোথায় আছে? এরকম ঝামেলা কত দূর আছে, কোথায় কোথায় আছে, এটা একটু বলেন। তাহলে পরীক্ষায় আমরা একটু কনসার্ন থাকতে পারবো। ভালো করে একটু বলি, দেখো ধরো লিখলাম লিথিয়াম, তারপরে হচ্ছে কি বললাম? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই তো। আচ্ছা, তাহলে এইটা আসলে কেমন? এটা আসলে হওয়া উচিত। এটা আসলে হওয়া উচিত হচ্ছে এইটা, বুঝছো? তাহলে কি এটা হবে কোনটা? এটা হওয়া উচিত। কিন্তু এই যে এই দুটার মাঝখানে একটা চেঞ্জ আসতেছে, উল্টো দিকে বেরিলিয়াম দেখো 2s2, এরা দেখো 2s2 2p1। তার মানে কি এটা পূর্ণ সুস্থিত অবস্থায় আছে 2s2। তার মানে ঘটনা কি হবে? এইটা যাবে হচ্ছে এইখানে, এইটা আসবে হচ্ছে এইখানে। তাহলে অ্যাকচুয়ালটা যদি আমরা এখন লিখতে যাই তাহলে কি হবে? লিথিয়াম, তারপরে কি হবে? বোরনটা এখানে, তারপরে যাবে হচ্ছে বেরিলিয়াম। তো এই দুটোর মাঝখানে এটা চেঞ্জ হবে, এরপরে এখানে কার্বন ছিল, আবার এখানে একটা চেঞ্জ আসবে, এখানে হবে অক্সিজেন, তারপরে যাবে হচ্ছে নাইট্রোজেন, আর এরপরে ঘটনা হবে হচ্ছে এইটা। তাহলে এইটা অ্যাকচুয়ালি হবে। তাহলে আমারে তুমি বলো কোন কোন জায়গায় চেঞ্জ দেখছো? একটা হচ্ছে 2 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপটা, তার সাথে মানে বেরিলিয়াম আর বোরন, আরটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনটা চেঞ্জ আছে আর কি। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মনে থাকবে?
মনে থাকবে। এবার তুমি আমার কাছে আরেকটা ঘটনার মধ্যে আসো। ধরো তোমার বললাম এই যে ম্যাগনেসিয়ামের থেকে একটা ইলেকট্রন বের করলাম, বের করার পরে ম্যাগনেসিয়াম প্লাসে কনভার্ট করলাম। বি কেয়ারফুল, এটা কোথায়? গ্যাসীয় অবস্থায়। বি কেয়ারফুল, এটা কোথায়? গ্যাসীয় অবস্থায়। তাহলে এইখানে একটা ওর একটা এনার্জি পাইলাম, ডেল এইচ অফ আই ই ধরলাম। এটা হচ্ছে ফার্স্ট, হোয়াট ডু মিন বাই ফার্স্ট? ফার্স্ট মানে হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে যে এনার্জিটুকু লাগছে এটার নাম হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। কি নাম? প্রথম আয়নীকরণ শক্তি। আচ্ছা, এবার আমি যদি এরকম করি, ওই যে এইটা যেটা ছিল গ্যাসীয় অবস্থায়, ওইখান থেকে আরেক মোল ইলেকট্রন বের করে দিব। বের করে দিলে কি হবে? ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় এখান থেকে 2 মোল ইলেকট্রন বের করতেছি। তাহলে 2 মোল ইলেকট্রন একবারে বের করে নেই, কিন্তু ওই এখান থেকে 2 বারে বের করছি। তাহলে প্রথমবারের সময় যে এনার্জিটা পাইছি তার নাম হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। প্রথমবারের সময় যে এনার্জিটা পাচ্ছি তার নাম হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। দ্বিতীয়বারের সময় যে এনার্জিটা পাচ্ছি তার নাম হচ্ছে কি? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এবার তুমি আমাকে বলো কোনটা বেশি হবে? প্রথমটা বেশি হবে না দ্বিতীয়টা বেশি হবে? দেখি কে কে বলতে পারে। প্রথমটা বেশি হবে নাকি দ্বিতীয়টা বেশি হবে? বলো। এই জায়গায় ইলেকট্রন বিন্যাস করলে কি রকম ছিল? 3s2 ছিল। এখান থেকে যখন বের করতে গেছে তখন কি হয়েছিল? 3s1 আছে। তাহলে এখানে 3s2 ভাঙতে হয়েছে, এখানে 3s1 ভাঙতে হয়। এইটা ভেঙে ফেলাটা কঠিন, এটা ভেঙে ফেলাটা সহজ। তাহলে এই জায়গাটায় বেশি এনার্জি লাগছে, এই জায়গাটায় কম এনার্জি লাগছে। তাহলে ডেল এইচ অফ আই ই, আয়নাইজেশন এনার্জি অফ এই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি, এইটা ইজ গ্রেটার দেন কি হবে? ডেল এইচ অফ আই ই সেকেন্ড। এই ঘটনাটা কিন্তু ঘটবে, বুঝছো কিনা? তার মানে এইটা একটা প্রশ্ন হতে পারে, এইগুলো থেকে প্রশ্ন হতে পারে, এখান থেকে প্রশ্ন হতে পারে, এখান থেকে প্রশ্ন হতে পারে, পর্যায়বৃত্ত ধর্মগুলোর থেকে। বুঝছি না আমরা? ওকে। আরেকটা হইতে পারে কি, আমাদের কাছে প্রশ্ন হইতে পারে ইলেকট্রন আসক্তি থেকে। এই যে ছোটবেলা যেটা পড়ছিলাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখান থেকে তোমরা যদি বলা হয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হবে, তোমরা সবাই জানো উপর থেকে নিচের দিকে যত বাড়বে আসবে ইলেকট্রন আসক্তি, তাহলে কি হবে বলো? উপর থেকে নিচের দিকে যত আসবে ইলেকট্রন আসক্তি তত কি হবে? ইলেকট্রন আসক্তি তত বাড়বে। ইলেকট্রন আসক্তি তত বাড়বে না কমবে? কমে। মনে আছে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয়? উপর থেকে নিচের দিকে কমে, বাম থেকে ডান দিকে গেলে বাড়ে। তাহলে এর থেকে কোনটা বেশি হবে বলো তো? বেশি হবে হচ্ছে আয়োডিন ইজ ভুল বললাম, ফ্লোরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন ইজ গ্রেটার দেন ব্রোমিন ইজ গ্রেটার দেন আয়োডিন। এইটা আসলে কি? এটা আসলে হওয়া উচিত ছিল। এটা আসলে কেমন হওয়া উচিত ছিল, কিন্তু ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলাটা হইল ফ্লোরিনের আকার ছোট। ফ্লোরিনের আকার ছোট, কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেশি। ফ্লোরিনের আকার ছোট, ইলেকট্রন ঘনত্বটা বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার দরুন দিলে কি হয়? এইখানে ওর নিজেদের ইলেকট্রনটা বিকর্ষণ করে, বিকর্ষণ করলে শক্তি খরচ হয়ে যায়। তাহলে এটা তো একটা নির্গত শক্তি ছিল, তাহলে যতটুকু শক্তি সে উৎপন্ন করছে সেখান থেকে কিছু শক্তি খরচ হয়ে যায়। তার মানে প্লাস মাইনাস হিসাব নিকাশ করলে দেখা যায় এইটা আসবে এইখানে, এইটা আসবে এখানে। তাহলে তখন কি হয়? ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন ইজ গ্রেটার দেন ব্রোমিন ইজ গ্রেটার দেন আয়োডিন। তাহলে কোথায় চেঞ্জ হয়? এখানে। তাহলে এইটা আসলে অ্যাকচুয়ালি হবে। তাহলে পরীক্ষায় এইগুলো ভাবে যদি অ্যান্সার দিতে পারো খুব সুন্দরভাবে জিনিসটা শেষ হবে আর কি। তাহলে কেমন প্রশ্ন হয়, কেমন প্রশ্ন না হয়, সব জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি। আসো, আকারের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা কি জানি আকারের ক্ষেত্রে কি সঠিক? আকার আমরা জানি, আকার জন্য জানি বাম থেকে আকার গেলে, আকার বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে। এইটা তো আমাদের কাছে জানাশোনা আছে আর কি। আচ্ছা, থাকলাম। এবার যদি যাই যে বেরিলিয়াম আর বোরন হচ্ছে একই গ্রুপের, তাহলে এখান থেকে বেরিলিয়াম আগে বোরন পরে, এদিক তো বলছে কমে, তাহলে এটা হবে না, এটা বাদ। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আগে অ্যালুমিনিয়াম পরে, তাহলে এটা কমার কথা ছিল, তাহলে এটাও হবে না। আচ্ছা, তারপরে বলছে কি ফ্লোরিন আর নিয়নের ক্ষেত্রে বলছে ফ্লোরিনের আগে নিয়ন পরে, তাহলে ফ্লোরিনের আকারটা বড়, নিয়নের আকারটা ছোট। এটাই তো ঘটনা হওয়ার কথা ছিল, তাই না? হয়েছে। ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে কি হয়? এই যে সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে সোডিয়ামেরটা বড়, ম্যাগনেসিয়ামটা ছোট হইতো। তাহলে দেখা যাচ্ছে কি কোনটা কেন ভুল, কোনটা কেন ঠিক, এই জিনিসগুলো বুঝে বুঝে আগাইতে হবে কিন্তু, বুঝছো? এই জিনিসগুলো বুঝে বুঝে আগাইতে হবে। কোন আয়নটির আকারে বড়? আয়নের ক্ষেত্রে বলছে। এবার চলো দেখি একটু। আয়ন আছে কি কি এখানে আমাদের কাছে? আছে হচ্ছে সোডিয়াম প্লাস, আছে হচ্ছে F মাইনাস, আছে হচ্ছে O2 মাইনাস, আছে হচ্ছে N3 মাইনাস। আচ্ছা, এখানে ইলেকট্রন হিসাব করো, প্রোটন হিসাব করো। ইলেকট্রন সব জায়গায় কয়টা করে আছে? সব জায়গায় ইলেকট্রন 10টা 10টা 10টা।
এখানে আমরা দেখি প্রোটনের মধ্যে আসি, প্রোটন 11টা, 9টা, তারপরে কত এখানে 8টা, এখানে হচ্ছে 7টা। তাহলে এইখানে আকর্ষণ বেশি, এইখানে আকর্ষণ বেশি, তাহলে এটার আকারটা ছোট। এটা হচ্ছে আকর্ষণ, এটা হচ্ছে আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি, তাহলে আকার ছোট, তাহলে আকারটা ছোট। ঠিক আছে, এর আকারটা তাহলে ছোট। ঠিক আছে, বুঝছো, এটা সবচেয়ে ছোট হবে এটা। তাহলে মানে এইখানে আবার আকর্ষণটা কম, তাহলে এখানে আকারটা সবচেয়ে বড় হবে। তাহলে জিনিসটা কেমন হবে, N3 মাইনাস ইজ গ্রেটার দেন O2 মাইনাস ইজ গ্রেটার দেন F মাইনাস ইজ গ্রেটার দেন Na প্লাস। তাহলে কোনটা বেশি হবে, N3 মাইনাস হবে আর কি, বুঝছো। N3 মাইনাসেরটা আকারটা সবচেয়ে বড় হবে, বুঝছো জিনিসটা। ওকে, আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটা আয়নীকরণ বিভবের ক্ষেত্রে আমরা কিন্তু জানি। হ্যাঁ, এটা কার ক্ষেত্রে বলছে, আমার ক্ষেত্রে বলছে এইটা না ভাই, এটা তো হওয়ার চান্স নেই, মনে আছে না, যত বাম থেকে ডানে যায় তত কি হয়, বাড়ে। তাহলে হচ্ছে কি অক্সিজেনের তুলনা মানে ফ্লোরিনের তুলনায় অক্সিজেন কেমন বেশি হয়, এটা তো হইলো না, তাই না। তাহলে এবার তুমি আসো উপর থেকে নিচের দিকে যত যাবো তত আসলে কমবে আবার। তাহলে দেখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তাহলে ফ্লোরিনটা সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, এইটা কিন্তু হওয়ার চান্স আছে একটা, তাই না। ওকে, তারপর কি বলছে, লিথিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, এটা তো হওয়ার চান্স নেই, তাই না। তাহলে হচ্ছে কি কি বললো, ঘটনাটা কি, লিথিয়াম কই, তারপর পটাশিয়াম, তাহলে বলছে কি লিথিয়ামটা বেশি মানলাম পটাশিয়ামের তুলনায়, মাঝখানে আবার নাইট্রোজেন ঢুকাই দিল, জিনিসটা তো ঝামেলাপূর্ণ একটা ঘটনা ঘটে গেল আর কি, তাই না। কিন্তু সোডিয়াম হইলে একটা কথা থাকতে পারতো, ঠিক আছে। তাহলে হলো কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, সবকিছু তো আসলে এলোমেলো আসলে তুলনা হইতেছে, তাই না। তাহলে বেরিলিয়ামেরটা বড়, ঠিক আছে মানলাম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামেরটা, বাট ম্যাগনেসিয়ামের তুলনায় কার্বনেরটা কিন্তু আবার বেশি হবে, এটা হবে না। তাহলে জিনিসটা হচ্ছে কোনটা, 2 নম্বরটা আর কি। নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম, ওই যে বললাম আয়নীকরণ শক্তি তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় হইতে পারে। তাহলে প্রথম আয়নীকরণ শক্তির সঠিক ক্রম বলছে কার ক্ষেত্রে কি হবে, দেখি একটু আমরা কার কার ক্ষেত্রে বলছে। হ্যাঁ, এই যে বোরন বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন। এইটা আসলে হওয়া উচিত ছিল, এটা আসলে হওয়া উচিত ছিল, এটা আসলে হওয়া উচিত ছিল এটা। বাট অ্যাকচুয়ালি হবে কি, এইটা আসবে এখানে, এইটা যাবে এখানে, এইটা যাবে এখানে, এইটা যাবে হচ্ছে এখানে। তাহলে কি হবে, বোরন, তারপরে হবে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হবে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। তাহলে এইটা আসলে অ্যাকচুয়ালি হবে। তাহলে এবার বলো, শুরুতে আছে বোরন, শেষে আছে নাইট্রোজেন, এটা কই আছে, শুরুতে আছে বোরন, শুরুতে মানে তাহলে উল্টা দিক থেকে, তাই না। তাহলে নাইট্রোজেনটা আগে, বোরনটা পরে, তাহলে এটাই তো হওয়া উচিত, নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন ইজ গ্রেটার দেন বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন। এগুলো একটু কনফিউজিং না, মানে দেখতে দেখতে দেখা চোখটা একটু ধাঁধা যায় আর কি, ঠিক আছে। তুমি দেখে দেখে দেখাইও। কোন পরমাণুগুলোর সর্ববস্ত স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে, একই সংখ্যক ইলেকট্রন থাকে, এখানেও একটা, এখানেও একটা, তাই না, একই গ্রুপের অন্তর্ভুক্ত মৌলগুলোর মধ্যে একই সংখ্যক ইলেকট্রন থাকবে আর কি। আচ্ছা, কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখি কি হয়। নিয়ন আছে আমাদের কাছে, আমাদের কাছে সোডিয়াম প্লাস আছে, আমাদের কাছে কি আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে, আমাদের কাছে দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে, যেখানে আকর্ষণ সবচেয়ে বেশি হবে সেখান থেকে আর কি, তাই না। আচ্ছা, এখান থেকে দেখি ইলেকট্রন, এখানে আছে 10টা, সবগুলোতে ইলেকট্রন আছে কয়টা করে, ইলেকট্রন আছে 10টা করে। প্রোটন যদি চিন্তা করি, এখানে আছে 10টা, এখানে প্রোটন আছে 11টা, এখানে প্রোটন আছে 12টা, এখানে আছে হচ্ছে 13টা। তাহলে এইখানে আকার সবচেয়ে ছোট, বাট এখানে আবার আকর্ষণ সবচেয়ে বেশি। তাহলে এইখান থেকে যদি ইলেকট্রন বের করতে যাও, তাহলে হচ্ছে এর বেশি পরিমাণে শক্তি লাগবে আর কি, তাই না, বুঝছো। ওকে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে কোনটি হ্রাস পায়, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে কি হয়। আচ্ছা, তোমার একটা কথা বলে দেখি, দেখো আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ-ঋণাত্মকতা, এই তিনটার জন্য তুমি একটা প্যাটার্ন দেখছিলা, এই তিনটার জন্যই তুমি একটা প্যাটার্ন দেখছিলা। সেটা কি, একটা তিনটার জন্যই একটাই প্যাটার্ন ছিল, এদিকে বাড়ে এদিকে কমে, এদিকে বাড়ে এদিকে কমে, এদিকে বাড়ে এদিকে কমে, ঠিক আছে। তাহলে তাহলে তুমি এই তিনটার জন্য যদি একটা প্যাটার্ন দেখছো, তাহলে লিখে রাখো, এদিকে হচ্ছে বাড়ে এই তিনটার জন্য, এদিকে বাড়ে এদিকে কমে, এদিকে কমে, এটা কার জন্য, এই তিনটার জন্য এই অবস্থাটা হয়। তাহলে উপর থেকে নিচের দিকে কমে কোনটার ক্ষেত্রে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অথবা অথবা কি তড়িৎ-ঋণাত্মকতা। তাহলে আয়নীকরণ শক্তির প্রকৃতি, এইটার কথা বলছে, বুঝছো। ওকে, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। আচ্ছা দেখি একটু আমরা, আমাদেরকে বলছে কি, এখানে বলছে নাইট্রোজেন আছে, এখানে বললাম নাইট্রোজেন আছে, তার নিচে ফসফরাস, এখানে আছে হচ্ছে অক্সিজেন, এখানে আছে হচ্ছে সালফার।
আচ্ছা, তুলনা করতে যাবে, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে কোনটার বেশি হবে? ফসফরাস। এই দুটোর মধ্যে কোনটা বেশি হবে? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের ক্ষেত্রে তাহলে আবার কোনটা বেশি হবে? নাইট্রোজেনের বেশি হবে আর কি, তাই তো? নাইট্রোজেনের আবার বেশি হবে। তা সবচেয়ে বেশি কোনটা? তা সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেনের জন্য। তারপরে আবার কোনটা হবে? তারপর হচ্ছে ফসফরাস। তারপরেরটা কোনটা হবে? তারপরে হবে হচ্ছে অক্সিজেনের। তারপর হবে কোনটা? তারপরে হবে হচ্ছে সালফারের। বুঝছো ঘটনাটা কি হলো? হ্যাঁ নাকি? আমরা একটু দেখি এই দুটার এখানে আবার এই দুইটার মধ্যে কোনটার আবার বেশি হবে? এটা হচ্ছে অক্সিজেনের বেশি হবে। তাহলে অক্সিজেনের, তারপরে হচ্ছে, ঠিকই তো আছে, তারপর হচ্ছে সালফার। সর্বনিম্ন তাহলে কোনটা বেশি, কোনটা হবে? সালফার হবে আর কি। তাহলে সবচেয়ে কোনটা হবে? এই সালফারটা হবে। কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তি বেশি আমরা বলছিলাম হওয়া উচিত ছিল ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এইটা আসলে হওয়া উচিত ছিল, বাট অ্যাকচুয়ালি এইটা যাবে এইখানে, এইটা যাবে হচ্ছে এইখানে। তাহলে ক্লোরিন হবে দ্য অ্যান্সার। তাহলে কোনটা হবে বলো তো বাবা? তাহলে ক্লোরিন হবে অ্যান্সারটা আর কি। বুঝছো? ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সঠিক ক্রম গ্রুপ 16 এটা দেখা যাচ্ছে। তাহলে অক্সিজেন, সালফার, তারপরে হচ্ছে কি সেলেনিয়াম, তারপরে হচ্ছে টেলুরিয়াম, তারপরে হচ্ছে পোলোনিয়াম। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি দিলে কি হয়? উপর থেকে ইলেকট্রন আসক্তি কমে। তাহলে এটা বেশি, তাহলে অক্সিজেন বেশি, তারপরে সালফার, তারপরে হচ্ছে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম, তারপরে হচ্ছে এত। তাহলে অক্সিজেন কোথায় আগে আছে এটা দেখো, এই যে অক্সিজেন আগে, সালফার এইটা। ঠিক আছে, বুঝছো? এটা ঘটনাটা ক্লিয়ার? কোনটি সর্বাধিক তড়িৎ মৌল? ফ্লোরিন। ফ্লোরিনের জন্য আমরা পাইছিলাম পাউলিং স্কেলে এর মান ছিল 4। আর অক্সিজেনের জন্য ছিল কত? অক্সিজেনের জন্য ছিল হচ্ছে 3.5। এটা ছিল কত? 3.0। এটা ছিল কত? 3.0। এটা ছিল কত? 4.0। তাহলে ক্লিয়ার হয়েছে না? নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তি কেমন? নিষ্ক্রিয় গ্যাস সমূহে ইলেকট্রন আসক্তি, ওরা তো ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তো ইলেকট্রন আসক্তি তাহলে কেমন হবে? শূন্য হবে আর কি। ইলেকট্রন আসক্তি করার কোনো চান্স নেই। তারপরে এবার যদি যাই, দেখো প্রশ্ন পড়ো একটু। প্রশ্ন পড়ে দেখো, প্রশ্নের মধ্যে কি বলছে যে এ বি সি ডি। হ্যাঁ, আমরা কি স্কুলে ভর্তি হয়ে গেলাম? দেখি, এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন ব্যাখ্যা করো আর কি। এফ কোনটা? পারমাণবিক সংখ্যা এদিকে দিছে, তৃতীয় পর্যায়ের জন্য বলছে। তাহলে এইটা হইলো তৃতীয় পর্যায়, মানে এইটা হইলো সোডিয়াম। বুঝছো? এটা হলো সোডিয়াম। তাহলে এইটা হলো আমাদের কাছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের কাছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আমাদের কাছে সিলিকন। সিলিকন। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে ফসফরাস, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে ফসফরাসের পর সালফার হয়, তাই না? ফসফরাস, সালফার, তারপর এটা কোনটা হবে? তারপরে এইটা হচ্ছে ক্লোরিন, এইটা হইলো আমাদের কাছে আর্গন। এই হচ্ছে অবস্থাটা। আচ্ছা, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ই আর কার কথা বলছে? ই এফ এফ আর এর কথা বলছে আর কি। এফ কোনটা? এইটা আর এটা কথা বলছে। এবার তুমি জিনিসটা বুঝতে পারছো মনে হয়। তাহলে এখানে এখানে এফ কোনটা? এখানে এফ হইলো সালফার। আর এখানে ই কোনটা? ই হইলো আমাদের কাছে ফসফরাস। সালফার ইলেকট্রন বিন্যাস করলে কত আসে? 3s2 3p4 আসে। ফসফরাসের কত আসে? 3s2 3p3 আসে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোনটা বেশি হবে? তাহলে এরটা যেহেতু অর্ধপূর্ণ সুস্থিত অবস্থায় আছে, তাহলে কি হবে? ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার। কারণ কি এখানে ভাইয়া P3, এখানে কি অবস্থায় আছে? P4। অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা থাকলে ওইটা বেশি হবে, অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা না থাকলে এটা কম হবে আর কি। এটাই তো আমাদের ওই যে নাইট্রোজেন এবং অক্সিজেনের ঘটনাটা ছিল, ওইখান থেকে জিনিসটাকে নিয়ে আসা আর কি। বুঝছো? উদ্দীপকের রেখচিত্রে CDEFG ক্রম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো আর কি। কোথায় গেল? এই যে CD, এই হচ্ছে অবস্থা, তাই না? আচ্ছা, তাহলে এখানে ঘটনা তাহলে কি হইলো বলো? এখান থেকে তুমি চিন্তা করে দেখো, এইটা হইলো সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম হইলো ধাতু, অ্যালুমিনিয়াম হইলো ধাতু, এইটা হইলো আমাদের অপধাতু। জিনিসটা বুঝে দেখো তাহলে কি হইলো। তাহলে সি হলো আমাদের কাছে অ্যালুমিনিয়াম, ডি হলো আমাদের কাছে সিলিকন, তারপরে হচ্ছে ই হলো আমাদের কাছে ফসফরাস, তারপরে হচ্ছে কি এফ হইলো আমাদের কাছে সালফার, এটা হচ্ছে আমাদের কাছে ক্লোরিন। ঠিক আছে? তাহলে এটা কার কথা বলছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথা বলছে আর কি। তা তুমি কি বুঝতে পারতেছো? এইটা হলো আমাদের কাছে অ্যালুমিনিয়াম, হলো আমাদের কাছে ধাতু, এটা হচ্ছে আমাদের অপধাতু, এটা হচ্ছে আমাদের অপধাতু, আর এগুলো হচ্ছে আমাদের অধাতু আর কি। তাহলে ধাতুর ক্ষেত্রে কি হবে সাধারণত? ধাতু থেকে অপধাতুকে যখন গেছে, তাহলে এই জায়গাটা সবচেয়ে বেশি পাইছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে হলো কি, অপধাতু
অধাতুগুলোর ক্ষেত্রে সাধারণত কেমন হয়, অধাতুগুলোর ক্ষেত্রে সাধারণত কম হবে আর কি, অধাতুগুলোর ক্ষেত্রে সাধারণত কমছে। তাহলে ফসফরাস আর সালফারের ক্ষেত্রে কোনটা বেশি হয়েছে, সালফারেরটা বেশি। তারপরে এটা কোনটা হয়েছে, এই যে জি মানে কি, জি মানে হচ্ছে আমাদের কাছে এই যে ক্লোরিনটা বেশি, ক্লোরিন তো একটা গ্যাস তাই না। তাহলে দেখা যাচ্ছে কি যে ধাতু অধাতু ধাতু অপধাতু অধাতু এইটার ট্রেন্ডের উপর ভিত্তি করে তোমাকে কথাগুলো বলা লাগবে আর কি, মাথায় রাখতে হবে। আমরা একটা এখানে কথা বলে রাখি এখানে, যে ধাতুর ক্ষেত্রে কি হয়, ধাতুর ক্ষেত্রে বাম থেকে ডানে বাড়ে, বাম হতে হতে ডানে গেলে মানে একই পর্যায়ে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়ে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়ে। আর অধাতুর ক্ষেত্রে কি হয়, অধাতুর ক্ষেত্রে আমরা যত বাম থেকে ডানে যাব, বাম হতে ডানে যত যাব তত কি হবে, তত আসলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে। বুঝছো, এই হচ্ছে অবস্থাটা। কারণ অধাতুগুলো কি অবস্থা থাকে, অধাতুর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে। আর ধাতুগুলোর ক্ষেত্রে কি থাকে, ধাতুগুলোর ক্ষেত্রে থাকে হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। এই জন্য ওইটা গেলে বাড়ে, এটা গেলে আসলে কমে। বুঝছো ঘটনাটা কি? হ্যাঁ, তাহলে হচ্ছে কি এই পাশ থেকে কমছে, এই থেকে বাড়ছে, এই কথাগুলোই আসলে সুন্দরভাবে বলে দিতে হবে আর কি। আচ্ছা বললাম। আচ্ছা আমি কাছাকাছি থেকে হয়তো অনেক কিছু বুঝতেছি না, একটু দূরে থেকে আচ্ছা ওইখান থেকে দেখি, আমরা সামনেই দেখি আর কি প্রশ্নগুলো, তোমরা একটু দেখো। পি প্লাস কিউ টু প্লাস আর থ্রি প্লাস তিনটি ক্যাটায়ন আছে যাদের প্রত্যেকে 10টি করে ইলেকট্রন আছে। এখানে পি কিউ আর তিনটি প্রচলিত প্রতীক নয়। উদ্দীপকের মৌলগুলো আয়নীকরণ শক্তির বিভব কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো আর কি। আচ্ছা তিনটা ক্যাটায়ন, ধরো যে পি প্লাস বলছে, পি প্লাস, তারপরে বলছে কিউ টু প্লাস আর থ্রি প্লাস। এখন এইখানের মধ্যে প্রত্যেকটিতে 10টি করে ইলেকট্রন আছে বলছে। হ্যাঁ 10টি করে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন আছে হলো 10টা, এখানেও তাহলে 10টা, এখানেও তাহলে 10টা। তাহলে তুমি এবার প্রোটন বলো এখানে কয়টা হবে, প্রোটন তাহলে হবে 11টা, কারণ একটা ইলেকট্রন ছাড় ছিল, ওটাকে অ্যাড করে দাও 11টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের পরিমাণে কি আছে, আসলে প্রোটন আছে। এখানে তাহলে কি হবে 12টা, এখানে তাহলে কয়টা হবে 13টা। তাহলে ঠিক আছে, এটা না হয় বুঝলাম, কোনো সমস্যা নাই। তাহলে ভাই আমরা যতটুকু বুঝি এর আকারটা হলো ছোট, এর আকারটা হলো সবচেয়ে ছোট, যার আকারটা ছোট তার আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে বেশি হয়। এই তো ঘটনাটা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যদি যাই আমরা তাহলে আকারের ক্রম বলি, তাহলে আমরা আকারের ক্রম বলি, আকারের ক্রম বলি, আকারের ক্রম বলে তাহলে কোনটা হবে বলতো, আর থ্রি প্লাসের আকার ইজ লেটার মানে কি এটা, এটা ছোট না, এটা ছোট, তারপরে হচ্ছে কিউ টু প্লাস, তারপরে কোনটা হবে পি প্লাস। এই তো এটা হচ্ছে আকারের ক্ষেত্রে। আমরা জানি যার আকারটা ছোট তার আয়নীকরণ শক্তির মানটা বেশি, তাহলে অর্থাৎ আয়নীকরণ শক্তি তাহলে কেমন হবে, শক্তি হবে হচ্ছে আর থ্রি প্লাস ইজ গ্রেটার দেন কিউ টু প্লাস ইজ গ্রেটার দেন পি। এই তো অবস্থাটা, এটাই ব্যাখ্যা করতে বলছে তাই না। ওকে, এল ও এম এর আয়নীকরণ শক্তির ক্রম ব্যতিক্রম ব্যাখ্যা করো আর কি। এল কোথায়, এর হচ্ছে এইখানে 2 নাম্বার পর্যায়ে, তাহলে এইটা হলো এর হচ্ছে আমাদের কাছে নাইট্রোজেন। আচ্ছা পাইছি। তারপরে হচ্ছে এম যেটা, এম হচ্ছে আমাদের কাছে অক্সিজেন, এটা আমরা আগেও বলছিলাম তাই না। এইটা কেমন, এর বাইরে সেরে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 2p3, এই বাইরে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 2p4। তাহলে কি হবে, আমরা দেখতেছি এইটা হচ্ছে অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা, তার মানে নর্মালি এমন হওয়ার কথা ছিল একই পর্যায়ে হওয়ার দরুন, কিন্তু এটা আসলে কি বলবা, আগে বলবা এটা কিন্তু পরীক্ষা অবশ্যই লিখবা, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হবে কেমন, n ইজ গ্রেটার দেন ও, এটা অ্যাকচুয়ালি হবে কারণ এখানে অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা আছে, এটা আমরা পড়ছি তাই না। ওকে, উদ্দীপক অনুসারে ইলেকট্রন আসক্তির ক্রম পরিবর্তন যুক্তিসহ ব্যাখ্যা করো। তার মানে এইটা হচ্ছে এফ ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে আয়োডিন, বাবা এটা তো আমরা বললাম তাই না। তাহলে ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন ইজ গ্রেটার দেন ব্রোমিন ইজ গ্রেটার দেন আয়োডিন, একই জিনিস বারবার চলে আসতেছে। এটা তো আমরা লিখলাম যে কেন আসলে এটা ক্ষেত্রে কি হয়, এর আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি, এই জন্য ঘটনাটা ঘটছে। ঠিক আছে, উদ্দীপকের লিখিত অনুসারে আদর্শ পর্যায়বৃত্ত ধর্ম প্রদর্শন করে না, ব্যাখ্যা করো। আয়নীকরণ শক্তি লিথিয়াম, তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ফ্লোরিন, তাই না। তাহলে ঘটনা কি হইতো, এটা এরকম বাড়ার কথা ছিল তাই না, বাড়তো, তা না করে এইখানে এসে কমছে কেন, কারণ
এখানকার মধ্যে ঘটনাটা কেমন আছে 2s2, এখানকার ঘটনা কেমন আছে 2s2 2p1, তাহলে এইটা হচ্ছে অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা, দ্যাটস ওয়াই এটা বেশি। এটাতে ভাই অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা না, এই জন্য এটা কম। এক্ষেত্রে কি হয়েছে, এটা হচ্ছে 2p3, এটা কেমন, এটা হচ্ছে 2p4, তাহলে ঘটনা কি হবে, তাহলে এইটা অর্ধপূর্ণ সুস্থিত অবস্থা, এইটা ভাঙতে গেলে বেশি শক্তি লাগবে, এটা ভাঙতে গেলে কম শক্তি লাগবে, তাহলে কোনটা হবে, তাহলে কি বললা যে এইটা ভাই হওয়া উচিত ছিল এইরকম স্ট্রেট হওয়ার কথা ছিল, অর্থাৎ হওয়ার কথা ছিল এরকম লিথিয়াম, তারপরে হওয়ার কথা ছিল বেরিলিয়াম, তারপর হচ্ছিল বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে ছিল ফ্লোরিন, মানে স্ট্রেট লাইন হিসেবে এরকম সবচেয়ে হওয়া উচিত ছিল। এটা আসলে এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তাহলে কি হবে, এইটা যাবে হচ্ছে এখানে, এইটা যাবে হচ্ছে এখানে, এইটা যাবে হচ্ছে এখানে, এইটা আসবে হচ্ছে এখানে, তাহলে কি হবে ফ্লোরিন নাইট্রোজেন অক্সিজেন, ফ্লোরিন নাইট্রোজেন অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, তারপরে হচ্ছে লিথিয়াম, এই হচ্ছে অবস্থা। তাহলে এইটা আসলে হবে, এটা আসলে হবে। ঘটনা কি বুঝতে পারছো? ওকে। উদ্দীপকের মৌল দুটির প্রথম আয়নীকরণ বিভবের মানের সাথে দ্বিতীয় আয়নীকরণ মানের তুলনা করো। আচ্ছা, কিউ 3s1, এটা হচ্ছে 3s2, তাহলে কিউ হচ্ছে আমাদের কাছে সোডিয়াম, কিউ হচ্ছে সোডিয়াম কারণ 3s1। আচ্ছা, কিউ এর পরে আর, আর হচ্ছে আমাদের কাছে কত ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের কাছে কত হবে 3s2। তাহলে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যদি দেখি, ফার্স্ট আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দিলে কি হবে, হবে হচ্ছে কোনটা, হবে হচ্ছে সোডিয়াম উপর থেকে নিচের দিকে, সরি এটা হচ্ছে একই পর্যায়ে, তাই না, সরি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে কোনটা বেশি হবে, বেশি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন সোডিয়াম, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, বাট সেকেন্ডের ক্ষেত্রে যখন তুমি যাবা, সেকেন্ডের ক্ষেত্রে তুলনা করতে হবে কার মাঝখানে, ম্যাগনেসিয়াম প্লাস এবং সোডিয়াম প্লাসের মাঝখানে তুলনা করতে হবে আর কি, বুঝছো। তাহলে এবার তুমি দেখো এর ইলেকট্রন বিন্যাসে কেমন আছে 3s1, এই ইলেকট্রন বিন্যাস করলে কেমন আছে 2s2 2p6, এইটা কিন্তু স্টেবল, হ্যাঁ, এইটা ভাঙতে গেলে বেশি এনার্জি লাগবে, এটা ভাঙতে গেলে কম এনার্জি লাগবে, তাহলে কোনটা বেশি হবে, তাহলে এটা হচ্ছে এইটা। তাহলে ভাইয়া সেকেন্ডের ক্ষেত্রে সোডিয়াম প্লাসটা বেশি, ফার্স্টের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা বেশি, এই কথাগুলো এখানে ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? ওকে, অনেক প্রশ্ন আছে মনে হচ্ছে। তারপর উদ্দীপকের বি আর ডি মৌলের ইলেকট্রন আসক্তি তুলনা করতে বলছে, বি আর কোনটা, বি হচ্ছে 2তে, তাহলে হচ্ছে বি হইলো আমাদের কাছে ফ্লোরিন, ডি হইলো আমাদের কাছে কি, ডি হইলো আমাদের কাছে ক্লোরিন, তাহলে কোনটা বেশি হবে, ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, এটা আমরা আগেও ব্যাখ্যা করে আসছি।